পলাশী এই ফুলতলা মোড়। আমার আগের বক্তা আমাদের রেজিনগরের আমাদের পার্টির সভাপতি ভাই মুকাদ্দেস, এখানে কেসমুদ্দিন সাহেব থেকে শুরু করে আমাদের কালীগঞ্জের ব্লক সভাপতি আমির, আমাদের আনিসুর রহমান, মনিরুল মাস্টার, আমাদের জেলার জয়েন্ট কনভেনার, আমাদের জেলার মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি ডক্টর আবুল হাসনাত সাহেব আর জয়েন্ট কনভেনার আছে। আমরা ধীরে ধীরে গোটা রাজ্যে আমাদের পার্টির প্রসার বা প্রভাব বা জনসংখ্যা বিস্তার করে চলেছি প্রতিদিন। কখনো তৃণমূল থেকে হাজার হাজার মানুষ জনতা উন্নয়ন পার্টিতে আসছে, কখনো কংগ্রেস থেকে আসছে, সিপিএম থেকে আসছে, আইএসএফ থেকেও আসছে। আমি যদি আইএসএফ থেকে নিতাম, তাহলে যদি গ্রহণ করতাম, তাহলে আমার মনে হয় গত 15 দিনে আইএসএফ এর যেটা মূল জায়গা, যেখানে পার্টির জন্মস্থান, অর্থাৎ হুগলি, হাওড়া, 2 24 পরগনা, উত্তর 24 পরগনা, বসিরহাট সাব ডিভিশন এবং দক্ষিণ 24 পরগনা, প্রায় পার্টিটার অর্ধেক উঠে যেত, আমাদের দলে সামিল হয়ে যেত। শুধু আমি ওদের সাথে একটা জোট করব বা সঙ্গে নিয়ে চলবো বলে এখনো তাদের বুঝিয়ে সুঝিয়ে ওই পার্টিতে রেখেছি যে ভাই তোমরা ওখানেই থাকো, তোমরা যে যেখানে থাকবে, আমরা একটা জোটবদ্ধভাবে আগামী দিনে বর্তমান যে সরকারটা রয়েছে তৃণমূল সরকার, সেই সরকারে আমরা ছিলাম, সেই সরকারের দলের একজন বিধায়ক এখনো আছি, সাসপেন্ড হয়ে আছি, কিন্তু বিধায়কটা তো সেই জোড়া ফুলেরই প্রতীকে জিতেছিলাম। তো এইসব কাহিনী যদি বলা যায়, এই যে মাত্র 15-20 মিনিট টাইমে বলাই যাবে না, 1 ঘন্টা 15 মিনিট লাগবে। তৃণমূলের ইতিহাস যদি বলা হয়, বর্তমানে সরকারের যে কর্মপন্থা বা যেভাবে সরকারটা চলছে, এই সরকারের বলতে গেলে মানে ঘন্টা 1.5 সময় লাগবে। আগামীকাল আমাদের একটা মেগা সমাবেশ আছে। সেই সমাবেশ থেকে রাজ্যের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের কুচবিহার থেকে, অলরেডি রাত্রি 8টার সময় কুচবিহার থেকে, আলিপুরদুয়ার থেকে, জলপাইগুড়ি থেকে, শিলিগুড়ি থেকে, উত্তর দিনাজপুরের ইসলামপুর, করমদিঘি, তারপরে এসে দক্ষিণ দিনাজপুর, মালদা, সমস্ত গাড়ি রাত্রি 8টার পরে লাইন দিয়ে রওনা দেবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি 6 ডিসেম্বর 2025 সম্পূর্ণ কথা দিয়ে, সহযোগিতার আশ্বাস দিয়েও এই নদিয়ার প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশেষ করে বর্ধমানের পুলিশ প্রশাসন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, এরা প্রচন্ডভাবে মানুষকে হয়রানি করেছিল। যারা ওসি এবং তাদের আন্ডারে যেসব অফিসার থাকে, গাড়ি যখন মুভমেন্ট হয়েছিল তখন বিভিন্ন গাড়িকে, কখনো বর্ধমানের গাড়িকে নবদ্বীপ ব্রিজে আটকে দেওয়া হয়েছিল, ব্রিজের ওই দিকে আটকে দেওয়া হয়েছিল, কখনো কৃষ্ণগর থেকে বেরানোর আগেই বিভিন্ন রাস্তায় পুলিশ বলেছিল যে ওখানে যাওয়া যাবে না, ওখানে গন্ডগোল হতে পারে, ঝামেলা হতে পারে, ওখানে রাস্তা জ্যাম আছে। কাউকে চাকদা থেকে সে বনগার রাস্তায় কনভার্ট করে দেওয়া হয়েছিল, যাতে রেজিনগরের মরাদিঘি বা ছেতিনিতে যেখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, সেখানে যাতে না আসতে পারে। আমি প্রশাসনকে বলেছি, আমি সেদিন একবার
দুঃখ করে বা আগে বলেছিলাম যে প্রশাসন যদি আমাকে সহযোগিতা না করে আমি ইচ্ছা করলে রেজিনগর থেকে বহরমপুর 30 কিলোমিটার NH 12 আমার কবজায় থাকবে, ছিল তাই। আমি বলেছিলাম, সেটা করে দেখিয়েছি। আমি আজকেও প্রশাসনকে বলেছি, রাজ্যের পুলিশ প্রশাসনের কর্তাদের একটা মেল করব কিছুক্ষণ পরে। কালকে যদি ভাঙড় থেকেও অনেক গাড়ি আসবে, দেগঙ্গা থেকেও 70টা বাস আসবে, বসিরহাট থেকেও বাস আসবে। বসিরহাটের কংগ্রেসের, রাজ্যের কংগ্রেসের অন্যতম নেতা, দরবার শরীফের নেতা খোয়েব আমিন সাহেব, তিনি গত বছর প্রথম দিকে জানুয়ারির দিকে দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে জয়েন করেছিলেন। তিনি অলরেডি কালকে ডায়াসে আমাদের দলে জয়েন করার জন্য বহরমপুরে তার দলবল নিয়ে রাহুল গান্ধীর কাছে মেল করে পদত্যাগ করে দিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী এখনো বুঝাচ্ছে তাকে বহরমপুরে যে না, জনতা উন্নয়ন পার্টিতে যেও না, আমাদের সঙ্গে থাকো। আমি এখানে আসলে দেরি হওয়ার একটাই কারণ, খোয়েব আহমেদের সঙ্গে বহরমপুরে হোটেলে দেখা করে কথা বলে তারপরে আপনাদের এখানে আসলাম। তা আমার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতার পর বাংলার রাজনীতিতে যতগুলো মুখ্যমন্ত্রী হয়েছে, সমস্ত মুখ্যমন্ত্রীদের তালিকা যদি করা যায়, প্রথমে শুরু থেকে না বলে ডাক্তার বিধান রায় থেকে শুরু করে, পরে সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং আজকের 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিহারে যান, 15% যাদব সম্প্রদায় তারা মুখ্যমন্ত্রী হচ্ছে। লালু প্রসাদ যাদব, তার স্ত্রী রাবড়ি দেবী, আজকে নীতিশ কুমার। এখানে ঠিক ঝাড়খণ্ডে যান, সোরেন, হেমন্ত সোরেন, ওর বাবা শিবু সোরেন ছিল, মুখ্যমন্ত্রী হয়েছিল, 8%। সোরেনরা আছে ঝাড়খণ্ডে 8%, তারা কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছে। আর বাংলায় আমরা 37%, কিন্তু বুকা মুসলমান। এরা নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত। বুথে যান, মারামারি করছে কে? মুসলমান। কার সাথে করছে? জামাই শ্বশুরের সাথে, না হয় মামা ভাগ্নির সাথে, ভাই ভাইয়ে ভাইয়ে। এই ভোটের জন্য, অমুসলিমদের মুখ্যমন্ত্রী করার জন্য, ব্রাহ্মণদের মুখ্যমন্ত্রী করার জন্য মুসলমানদের একবারে মারামারি শেষ নাই। যান কোর্টে মুসলিম, জেলে যান মুসলিম, মারামারির জায়গায় ভূত দখল করার জায়গায় গুন্ডামি করবে কে? মুসলিম। ভোটের পোল অফ পার্সেন্ট কত হবে? 1000 মুসলিম বুথে ভোট পোল হবে কত? 80 থেকে 90%। তার মানে 1000-এর মধ্যে 800, 850 পর্যন্ত, 900 পর্যন্ত পোল করাবে এই মুসলমানরা। ঘুগনি মুড়ি খেয়ে বাড়ি যাবে না, সকাল 6টায় যাবে, 7টা থেকে ভোট শুরু হবে, যতক্ষণ শেষ না হবে, ইভিএম মেশিন সিল না হবে বা ব্যালট বাক্স সিল না হবে, ততক্ষণ এরা করবে। তারপরে তাদের ভাগ্যে জুটবে কি? যে তোমরা পিছন সারিতে থাকো। নেতা হবে কে? এখানকার চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, মন্ডল, এরা। আর মারামারি করবে কারা? এই বুকা ভাই সাহেবরা, এই বুকা ভাই সাহেবরা। তাই 37% থেকেও একটা ডেপুটি সিএম হয় না। 37% থেকেও আজকে বাংলায় যেখানে 90টা মুসলমান অধিষ্ঠিত মেজরিটি সিট, সেখানে তৃণমূলের নেত্রী প্রথম যখন 2011-তে ক্ষমতায় আসলো, বুদ্ধদেব বাবুরা হারলো 2011 সালের 13ই মে, সেদিন যেদিন আমরা নির্বাচিত হলাম, সেদিন বাংলায়
মুসলমান এমএলএ ছিল 67টা, সিপিএমও পেয়েছিল, তৃণমূল কংগ্রেস সব মিলে মুসলমান এমএলএ সংখ্যা ছিল কত? 67। সিট সংখ্যা 182 তৃণমূল, 42 কংগ্রেস, 59 বামফ্রন্ট। টোটাল এমএলএ সংখ্যা ছিল 67। আপনাকে রেকর্ড দেখিয়ে দেবো, প্রমাণ দেখিয়ে দেবো। 67 2011 13ই মে। মুখ্যমন্ত্রী হলো কে? মমতা ব্যানার্জি। তারপরে 2016-তে ভোট এলো, দিয়ে মুসলমানের সংখ্যা বাড়বে কি এমএলএ সংখ্যা কমে সে হলো কত? 57। মমতা ব্যানার্জি একাই লড়ল, কংগ্রেসকে আর সাথে নিল না, একাই লড়ল। সিপিএম এর অবস্থা ক্রমশই খারাপ হলো। মমতা ব্যানার্জি একাই 211 পেল লড়ে, কংগ্রেস 44 পেল। বিরোধী দলনেতা কে হলো? ওই আব্দুল মান্নান, হুগলি। মুসলমানের সংখ্যা 67 থেকে কমে হলো কত? 57। তারপর আবার এলো 2021। মমতা ব্যানার্জির কত কৌশল দেখুন, কত বুদ্ধিমত্তার সঙ্গে মুসলমানদেরকে বোকা বানিয়ে দুধের গায়ে বানিয়ে রেখে দিয়েছে। সংখ্যাটা কোথায় এলো? আজকের দিনে 42। 2021-এর নির্বাচনে মুসলিম এমএলএ সংখ্যা নেমে আসলো 42। সুব্রত শাহ মারা যাওয়ার পরে বাইরন বিশ্বাস কংগ্রেস সিপিএম এর জোটের সাগরদিঘিতে এমএলএ হয়ে 43। নওশাদকে ধরে, ভাগরের নওশাদকে ধরে 44। তাহলে প্রথম 67 2011-তে, 2016-তে মমতা ব্যানার্জির তীক্ষ্ণ বুদ্ধি মুসলমানদের বিরুদ্ধে খাটিয়ে তাদেরকে মারামারি লাগিয়ে রেখে, কেসে ফাঁসি রেখে, দুধের গায়ে বানিয়ে রেখে 57। তারপরে সে 44। তার ভিতরে নওশাদ আর বাইরনকে তো আবার কিনে নিয়েছে। বাইরন তো বেচারা উপনির্বাচনে কোন শাসক দলেরই ভোটে জিতে, কিন্তু বাইরনকে মডেল করে দেখিয়ে দিল কংগ্রেসের অধীর চৌধুরী বাইরন বিশ্বাসকে প্রার্থী করলো। সিপিএমও তাদের সঙ্গে সঙ্গ দিল, দিয়ে জিতার 3 মাসের মধ্যে সে অভিষেক ব্যানার্জির কাছে গিয়ে মেদিনীপুরে গিয়ে পতাকা ধরে নিচ্ছে। কিসের লালসে? তার বাপ বিরাট শিল্পপতি ছিল, বাবর আলী বিশ্বাস। তিনি এত সমাজ সেবা করতো। আমি 1999 সালে অধীর চৌধুরী যখন বহরমপুরের লোকসভার প্রার্থী, এই বাবর আলী বিশ্বাসের কাছে অধীর চৌধুরীর হয়ে কিছু সাহায্য চাইতে গেছিলাম। ওনার গদিতে বসিয়ে আমাকে চা বিস্কুট খাইয়ে 5 লাখ টাকা দিয়েছিল, আর 5000 শাড়ি দিয়েছিল, আর বোধহয় 1000 কম্বল দিয়েছিল, যে অধীর চৌধুরীকে জিতাম। এই বাবর বিশ্বাস, তার ছেলে এত অধপতন, সে কংগ্রেসের টিকিটে ভোটে জিতে কিসের লালসে জানি না, দুটো আগে পিছে পুলিশ গাড়ি দিয়েছে, ঘুরে বেড়াচ্ছে। তারই জন্য কংগ্রেস ভোট পেয়ে জিতে তিনি চলে আসলেন তৃণমূলে। তাহলে আজকের দিনে আপনি কংগ্রেসের কি অবস্থা? যে কংগ্রেসটা 1947 সালে ভারতকে স্বাধীন করার জন্য মেন ভূমিকা নিয়েছিল, সেই কংগ্রেস দল 1972 থেকে 77 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় মন্ত্রিসভায় 16 জন মুসলিম মন্ত্রী ছিল, 16 জন। বীরভূমের মুরাদের ডক্টর মোতাহার হোসেন, তিনি পুলিশ মন্ত্রী ছিল। ইসলামপুরের জয়নাল আবেদিন, তিনি মন্ত্রী ছিল। আবু বরকত গনি খান চৌধুরী মালদা, তিনি বিদ্যুৎ মন্ত্রী ছিল। লালগুলার কাত আব্দুল সাত্তার সাহেব, তিনি কৃষি এবং আইন মন্ত্রী ছিল। কলকাতার আব্দুর রব আনসারি, তিনি বিদ্যুৎ দপ্তরে কোন একটা ভালো দপ্তরের মন্ত্রী ছিল। 16 জন মন্ত্রী 1972 থেকে 77। তারপরে জ্যোতিবাবুর আলো 21শে জুন 1977 জ্যোতিবাবু কংগ্রেস, তিনি মুখ্যমন্ত্রী হলেন। আজকে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় একে কমতে কমতে এমএলএ সংখ্যা 42, টোটাল 44। নওশাদ আর বাইরন ফের জিতেছে দিয়ে 44। মন্ত্রী কটা? 7টা। তার মধ্যে কটার কি গুরুত্ব?
সব কটাকে তেজপাতা ভাবতে পারেন। তেজপাতা কিসে কাজে লাগে ভাই? তরকারিতে আমাদের মা বোনরা তরকারিতে দিয়ে দেয় ফড়ং আর তেজপাতা। আমরা খাওয়ার সময় কেউ তেজপাতা খায়? খায় না। কিন্তু তরকারিতে যদি তেজপাতা উঠে যায়, তেজপাতাটা সরিয়ে রেখে দিয়ে তরকারিটা খায়। তা মমতা ব্যানার্জি মুসলমানদের সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিরাট জমিয়তুল্লাহের রাজ্য সভাপতি, বিরাট নবী সাহেবের সুন্নত রেখে টুপি রেখে তাকে মন্ত্রিত্ব দিয়ে রেখেছে। তার কোনো কাজ নাই। আমাদের জেলায় একজনকে রেখেছে আকরুজ্জামান, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী, একটা কোনো ফাইল পায় না। একটা ট্রান্সফার করে দিতে বললে ও জোড়হাত করে যে আমার ক্ষমতা নাই, আমি করতে পারবো না, আমার পূর্ণমন্ত্রী অরূপ বিশ্বাসকে বলো না, তবে হবে। তাহলে তোমার মন্ত্রী থেকে লাভ কি ভাই? ওই রকম একই যান মালদার মোথাবাড়ি থেকে সাবিনা ইয়াসমিন। এ আবার কংগ্রেসের যখন জোট হয়েছিল এই 2011-তে, তখন এই সাবিনা ইয়াসমিন মন্ত্রী ছিল। একে আবার তৃণমূলে নিয়ে তাকেও মন্ত্রী করেছে। তার কোনো কাজ নাই। আর একজন ফট ব্লকের আরএসপির নেতা ছিল হরিশ্চন্দ্রপুর মালদা, তার নাম তজমুল হক, তাকেও মন্ত্রী করে রেখেছে। আমার এমএলএ হোস্টেলে ঘরটা 1-11, 1-12-তে থাকে মানুষ ভূঁইয়া, 2-3টে দপ্তরের মন্ত্রী। বাঁ দিকে থাকে কাটুয়ার এমএলএ রবি চ্যাটার্জি, 1-10-এ, আমি থাকি 1-11, ও থাকে 1-12 মানুষ ভূঁইয়া। আর এ থাকে 1-17-তে তজমুল। সকালবেলায় উঠে আমিও হাঁটি ওই বারান্দায়, সুগার আছে যেহেতু ও হাঁটে। তো ওকে যদি কোনো সময় সালাম দিয়ে বলি ভাই মাইনরিটি দপ্তর কেমন চলছে, আপনার মাইনরিটি দপ্তর, বলছে আমার কোনো কাজ নাই ভাই, ওই মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে, গাড়িটা দিয়ে রেখেছে, গাড়িটা চড়ে বেড়াচ্ছে। এই তো হচ্ছে আজকে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্যদের। একইভাবে নন বেঙ্গলি 2জন আছে মন্ত্রী, 3জন। একজন ফিয়াদ হাকিম, তার একটু গুরুত্ব আছে। আরেকজন গোলাম রব্বানি, ওই গোয়ালপুকুর থেকে, ইসলামপুরের কাছে গোয়ালপুকুর থেকে জিতা। তারও এরকম যে মাঝে মাঝে আমাকে বলে যে ভাই আপনি বলতে পারেন, আমরা কিছু বলতে পারি না, মুখ বুঝি সহ্য করি, কিন্তু কোনো কাজ নাই আমাদের। আমাদেরকে শুধু গাড়িটা দিয়েছে, সরকারের তেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি করব? এই হচ্ছে অবস্থা। তো আমার বক্তব্য হচ্ছে ভাই, মুসলমান ভাইদেরকে আমি একবার বলবো যে আপনারা সারা জীবন ভোট দিয়ে কখনো কংগ্রেসকে নির্বাচিত করেছেন, কংগ্রেসের মুখ্যমন্ত্রী হচ্ছে সেই 77 সালে লাস্ট, প্রায় 50 বছর কংগ্রেস আর এই রাজ্যে কোনো কিছু। দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে গেছে, কংগ্রেস শেষ হয়ে গেছে। কংগ্রেসের আজকে যে শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি, সে মমতার নির্বাচিত, কারণ অধীর খুব বিরোধিতা করছিল। অধীর কিন্তু মমতার বিরোধী ছিল, এটা মানতে হবে। 10 বছর প্রদেশ সভাপতি ছিল, মমতার প্রত্যেকটা কাজের সমালোচনা করত, প্রেস বিবৃতি দিত, বিরোধিতা করত। কংগ্রেসের হাইকমান্ডের কাছে অভিষেক গিয়ে, মমতার দূত হিসাবে গিয়ে, রাহুল গান্ধী দলনেতা হলো, গিয়ে বলল যে অধীরকে তো ভোটে হারিয়ে দিয়েছি আমরা, ইউসুফের কাছে হেরে গিয়েছে, অধীরকে প্রদেশ সভাপতি রাখা যাবে না। কাকে করতে হবে? যেন শুভঙ্কর সরকার, কারণ মমতার কথাই উঠে আর বসে। দেখুন গা, সাইনবোর্ড সম্বলিত প্রদেশ কংগ্রেস, শুভঙ্কর সরকার মাঝে মাঝে দেখা দেয় আর এখানে ওখানে ঘুরে বেড়ায়, তাদের কোনো হেলদোল নাই। রাজ্যে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে আপনার নামে যে আপনি যে বাবরি মসজিদ শিলান্যাস করেছে, ওখানে মদ খেয়ে ভাইরাল করা হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছে? একজন মুসলিম হয়ে, ছেলেটাও কিন্তু মুসলিম যতটা আমরা খবর পেয়েছি, সেইভাবে রাজনৈতিক প্রতিহিংসা দেখছি। আজকে নামাজ পড়তে গিয়ে বলেছি ছেলেটির বাড়ি কাপাসডাঙ্গা, আমি তার ডিটেলস পেয়ে গেছি। ও বাইরে থাকে, সম্ভবত বোম্বাইয়ে বা কেরলে কোনো জায়গায় কাজে থাকে, মাঝে মাঝে বাড়ি আসে। ওখান থেকেও আমাদের ব্যক্তিগত, আমাদের বিরুদ্ধে মির্জাপুরের কয়েকজন আছে যারা রবিউল আলম চৌধুরীর লোক, তারা আমাদের ব্যক্তিগত আমার নামে অনেক কুৎসা করে বলে। আমি কিন্তু এটা কিছু মনে করি, বলুক, রাজনীতি করতে গেলে সমালোচনা শুনতে হয়, কিছু মনে করিনি। কিন্তু গত 3 দিন আগে সে মদ খেয়ে এসে
বাবরি মসজিদের ইটের ওপরে বসে বাবরি মসজিদ নিয়ে অনেক সমালোচনা, অনেক সোশ্যাল মিডিয়ায় সে কথা বলেছে। আমি আজকে তাদের বাড়িতে খবর দিয়েছি। আমি কিন্তু পুলিশের কাছে দ্বারস্থ হব না, কারণ পুলিশ তো এখনো তৃণমূলের না গোলাম। তাকে অভিযোগ করব, তাকে ধরে নিয়ে আসবে, দিয়ে একটা বেলেবল সেকশন দিয়ে পরের দিন বেল করিব। আমি বলেছি আমি যে বেশি বাবরি মসজিদ নিয়ে বিরোধিতা করতে আসলে সে যেই করতে আসুক তাকে আমি ফার্স্ট ওয়ার্নিং দেবো, সেকেন্ড ওয়ার্নিং দেবো, থার্ড বেলায় তাকে তুলে নিয়ে এসে মাটিতে পুঁতে দেবো, একদম কবর এটা তো যা হলো। এটা তো শুধু আপনার রাজনৈতিক না, এটা তো মুসলিম সম্প্রদায়ের উপরেও তো ঘৃণা বা এই মুসলিমদের ভিতরে তো এখনো 10% মুনাফেক তো ঘুরে বেড়াচ্ছে মার্কেটে। তাদের কি মুসলিম কোনো ইমান আছে না? তারা মুসলিমের হালাল খেতে হয় সেটাও জানে না, মদ খেয়ে যায়। মদ তো কোরআনে হারাম করা আছে, তা সেই কোরআনের যা হারাম তা যে খেয়ে এসে ভিডিও করছে, তাকে আবার মুসলিম নাম খেলে মুসলিম হয়ে যাবে নাকি? মোহাম্মদ সেলিমের সঙ্গে তো বৈঠক হলো, কি কথাবার্তা হলো একটু যদি বলেন। কথাবার্তা জানতে পারবেন না, 15ই ফেব্রুয়ারির পরে জানতে পারবেন। আমরা রাজনীতি করি, আমরা একটা নতুনভাবে রাজনৈতিক দল পশ্চিমবাংলার মানুষের কাছে এনেছি। সেই দলের পক্ষ থেকে সেলিম সাহেবের সঙ্গে আমি ওনাকে বলেছিলাম, উনি আমার কথায় সাড়া দিয়ে আমার সঙ্গে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, পদার্থক আলোচনা হয়েছে। রেজাল্ট কী হবে আগামী দিনে, তার ফলপ্রসূ কী রেজাল্ট আসবে সেটা 15ই ফেব্রুয়ারির মধ্যে জানাবো। রচনা ব্যানার্জি হুগলির সাংসদ, তিনি বলছেন যে আগামী 3 মাস আমাকে যেখানে ডাকবেন সেখানে পাবেন। তার মানে কি 3 মাস বেড়ে গেলে তাদেরকে আর দেখা যাবে না? এদের তো সব ওই রচনা বলেন, কীর্তি আজাদ বলেন, শত্রুঘ্না সিনহা বলেন আসানসোলের, এই যে বহরমপুরের খেলোয়াড় ইউসুফ পাঠান বলেন, এরা তো পরিযায়ী শ্রমিক। এরা মমতা ব্যানার্জির লোগো নিয়ে জিতেছে। এরা বাংলার মানুষের জন্য একবারে বাঙালি বাঙালি করে মমতার অভিষেক, একবারে বাঙালিদের একবারে অন্তঃপ্রাণ। আর তার সাংসদরা বাঙালিদের বাংলায় কথা বলতে জানে না, শেখার চেষ্টাও করে না। তার সাংসদরা আগামীকাল আপনার জনসভা, কি বার্তা দিতে চান রাজ্যবাসীকে? বার্তা কালকেই দেবো, তবু আগাম বলে দিচ্ছি, কালকে বাংলার মানুষের কাছে একটা নতুন অঙ্গীকার আমরা করব যে তুলাবাজ, দুর্নীতিগ্রস্ত, চাকরি বিক্রি করা, 25,752 জনের চাকরি চলে গিয়েছে, তাদের কোনো ব্যবস্থা করতে না পারা, আরও বহু ইস্যু আছে। তো সেই সব ইস্যু নিয়ে যাতে আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যাতে বাংলার মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতাচ্যুত করে বা আমাদেরকে একটা সুযোগ দেয়। বাংলার মানুষের জন্য আমরা স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার মানুষকে দিতে চাই, সেই ব্যাপারে মানুষকে বলব। রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে আমরা যদি ক্ষমতায় আসি হুমায়ুনের নাম মুছে দেবো, আর কোথায় মুঘল সাম্রাজ্যের নাম মুছে দেবো, সব জায়গা থেকে। ক্ষমতায় তো ওনারা আছেন কেন্দ্রে, পাশাপাশি বিভিন্ন রাজ্য আছে, উত্তরপ্রদেশ, দিল্লিতেও আছে, ওখানেও তো মুঘল সাম্রাজ্য আছে। যেমন আমরা বলতে পারি তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার, সবগুলো তো মুঘল সাম্রাজ্য। না ঠাকুরদা কে হয় নরেন্দ্র মোদী, তা সে তো দিল্লিতে বসে আছে, সে কটা মুঘলদের নাম মুছতে পেরেছে? জানতো দিল্লিতে যত রোডে ঘুরবেন হুমায়ুনের নামে রাস্তা, শাহজাহানের নামে রাস্তা, সমস্ত মুঘল সম্রাটদের নামে, জাহাঙ্গীরের নামে রাস্তা। তোর দাদু না বাবাকে হয় নরেন্দ্র মোদী, তা সেখানে পারেনি, ও কি পারবে? ও হুমায়ুনের কাছে মুর্শিদাবাদে ঢুকতে দেবো না মনে করলে, যেদিন বলবো যে তোকে মুর্শিদাবাদে ঢুকতে দেবো না তো ঢুকতে দেবো। তো কি আমার বাবরি মসজিদের কাছে আসবি? বাবরি মসজিদ বন্ধ করার আগে মুর্শিদাবাদে এই নদীয়ার এই কালীগঞ্জের মোড় থেকে তোকে গো ব্যাক দিয়ে পাঠিয়ে দেবো ওই কাঁথিতে। আগামীকাল আপনার জনসভা আছে, আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই দেখা যাচ্ছে, সে আপনি জালসার মাহফিল বলুন বা আপনার রাজনৈতিক সভায় বলুন, সেখানেই আপনার জনজোয়ার দেখা যাচ্ছে। তো আগামীকাল কত জনসংখ্যা হতে পারে আপনার ধারণা? কারণ আমার টার্গেট হচ্ছে 10 লাখ, দেখা যাক আল্লাহ কি করেন, সবই তো আল্লাহর ইচ্ছায় হয়। মানুষের যদি মনের ভিতরে হুমায়ুন কবিরের নাম যেভাবে
স্থান পেয়েছে, যেভাবে হুমায়ুন করছে মানুষ, শুধু পুরুষ মানুষরা নয়, 8 থেকে 80 আর পর্দার আড়ালে যে মা বোনরা থাকে, বুকুরা থাকে, দিদিরা থাকে, তো তারাও হুমায়ুন কবিরকে দেখার জন্য ব্যস্ত উদ্গ্রীব, যে গ্রাম দিয়ে যায়, যে রাস্তা দিয়ে যায়। একটাই কারণ যে বাবরি মসজিদ হচ্ছে তার জন্য। ভারতবর্ষের ইতিহাসে বাবরি মসজিদটা একটা ঐতিহ্য ছিল, একটা সুর ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছিল। আমি আল্লাহর রাজি আছে, তাই আমি এত হিম্মত দেখি সেই বাবরি মসজিদটা প্রতিষ্ঠা করছি। তার জন্য বাংলার মুসলমানদের কাছে আজকে হুমায়ুন কবির একদম তাদের মনের মধ্যে ঢুকে গেছে। তার প্রতিফলন আগামী নির্বাচনে ঘটবে। আমি মুসলমান ভাইদের ওটাই বলবো যে বারবার অন্যদের ভোট দিয়েছেন, একবার নিজেরা নিজেদের প্রতিনিধিকে ভোট দেন, নিজেদের প্রতিনিধিদের নির্বাচিত করে আমাদের বিধানসভায় পাঠান, আমাদের সাথে সমস্ত অধিকার বুঝে নেবেন। এই তো আমাদের